বেনজির সাহেব মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা ছিলেন বক্তৃতায়। উনি আজকে সংখ্যালঘু মানুষদের রক্ষক ছিলেন, উনি দাবি করতেন নিজেকে। আজকে কেন উনি এই 562 বা 76 বিঘা জমি উনি সংখ্যালঘুদেরকে বল প্রয়োগ করে, জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে উনি ক্রয় করলেন? কেন করলেন? রাষ্ট্র তো বিভিন্ন সময় আমরা দেখি তালিকা পাঠাই এয়ারপোর্টে, বেনজিরের বিরুদ্ধে তালিকা পাঠালেন না কেন? সেটি তো বড়। আপনি কেন এখন পর্যন্ত ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করেননি তাকে ধরে আনার জন্য? সে তো রাষ্ট্রের সম্পদ চুরি করেছে। সমস্ত অপরাধীদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, মনের মাধুরী মিলিয়ে, রাজনীতিকে সংমিশ্রণ করে এই সমস্তদের পক্ষে সাফাই গাওয়া। জাতির রহমান, তার বিরুদ্ধে মামলা কে করেছিল? মামুন করেছিল? রিপন ভাই করেছিল? করেনি তো, রাষ্ট্র করেছে। আজকে কেন আপনি রাষ্ট্র মামলা করছেন না? আপনি বেগম খালেদার বিরুদ্ধে মামলা কে করেছিল? মনে আপনি করেছিলেন? মামুন ভাই করেছিল? রাষ্ট্র করেছিল। আপনি করেন না কেন এখন মামলা? কেন আপনি তাকে আটকান না? আপনি তো বিভিন্ন সময় আমি দেখি সব বিরোধী দলের নেতাদেরকে এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরিয়ে দেন চিকিৎসার জন্য। কিছুদিন আগে আলাল সাহেব, বিএনপির একজন নেতা, তো উনি ইন্ডিয়া যাবেন চিকিৎসার জন্য, অপারেশন করতে হবে, এয়ারপোর্ট থেকে ফিরে দেননি আপনি? কে মামলা করেছে? তার বিরুদ্ধে কে মামলা দিয়েছিল? রাষ্ট্র তো বিভিন্ন সময় আমরা দেখি তালিকা পাঠাই এয়ারপোর্টে, বেনজিরের বিরুদ্ধে তালিকা পাঠালেন না কেন? সেটি তো বড়। আপনি কেন এখন পর্যন্ত ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করেননি তাকে ধরে আনার জন্য? সে তো রাষ্ট্রের সম্পদ চুরি করেছে। সে তো আপনার আমার ট্যাক্সের টাকা। তাহলে এইগুলা করার পরে আমি ইনাইয়া বিনাইয়া চিনাইয়া আমি আপনাকে সাফাই গাইবো, এটি মানুষ ভালোভাবে নেয় না। এটি আমাদের মতো মানুষের কাছ থেকে মানুষ এগুলো শুনতে চায় না। না, আমি এখানে আওয়ামী লীগের দুর্নাম করতে আসিনি, বিএনপির প্রশংসা করতেও আসিনি। আমি একজন চোরকে চোর বলতে আসছি, একজন অপরাধীকে অপরাধী বলতে আসছি, একজন জমি দখলকারীকে জমি দখলকারী বলতে আসছি। আজকে বেনজির সাহেব মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা ছিলেন বক্তৃতায়। উনি আজকে সংখ্যালঘু মানুষদের রক্ষক ছিলেন, উনি দাবি করতেন নিজেকে। আজকে কেন উনি এই 562 বা 76 বিঘা জমি উনি সংখ্যালঘুদেরকে বল প্রয়োগ করে, জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে উনি ক্রয় করলেন? কেন করলেন? এখানে কি রাষ্ট্রের কোনো দায় নেই? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায় নেই? এখানে দুর্নীতি দমন কমিশনের কোনো দায় নেই? দায় শুধু আমার, আর দায় শুধু মামুন ভাইয়ের। দেখেন, মানুষ আমাদেরকে দেখে, মানুষ আমাদেরকে দিন শেষে কথা শোনে, মানুষ আমাদের কাছ থেকে অন্তত ওইটুকু শুনতে চায়। আমি তো বললাম চ্যালেঞ্জ যে 78,000 টাকা বেসিকের চাকরি উনি করতেন। আমি ওনার চেয়ে এক ধাপ কম চাকরি করি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলা আছে যে সমস্ত প্রফেসরের 25% বেশি আপনি প্রথম ধাপে আপনি যেতে পারবেন না। আমি 2013 থেকে আমি আমার নিজের পথে আটকে আছি। 1 টাকা বেতন বাড়ে না, 76,460 বা 64 টাকা। উনি যেহেতু সিলেকশন গ্রেডের উনি অফিসার ছিলেন, ওনার বেতন সর্বসা করলে 78,000 টাকা। আমি আবারও বলছি আপনাকে 78,000 টাকা মাসে চাকরি করে কি করে এই সমস্ত 78,000 টাকা তো বোধহয় কমিশনার বা আইজির পদে, তার আগে তো আর 78,000 ছিল না, ছিল না। তো এখন বিষয় এই যে এই জায়গায় থেকে কি করে এখানে গেলেন কেন মনির ভাই? এই যে বেগম পাড়ায় যাদের বাড়ি হইলো, আমি ধরলাম যে বিএনপির লোকের বাড়ি আছে, আপনি সেই সমস্ত বাড়িওয়ালাদের তালিকা কেন প্রকাশ করেন না? কেন সেই সমস্ত বাড়িগুলোকে বাজেয়াপ্ত করার জন্য আপনি চিঠি রাখেন না? কেন আপনি হুঙ্কার দেন না যে সেখান থেকে সবগুলোকে ধরে এসে বিচার করা হবে? আপনি কেন হুঙ্কার দেন না? আপনি আমার বিরুদ্ধে হুঙ্কার দেন, মনিরের বিরুদ্ধে হুঙ্কার দেন, আমার নজিবুল আকবর ভাইয়ের বিরুদ্ধে হুঙ্কার দেন। তা আপনি এই সমস্ত পাচারকারী যারা কানাডায় বাড়ি বানালো, আজকে দুবাইয়ে বাংলাদেশের বিনিয়োগকারীদের নাম প্রকাশ করেন না কেন? কেন এস আলমগীর ভয়ঙ্কর নভেম্বর যারা ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক, মৌলভিত্তির ব্যাংকে ধ্বংস করলো, কেন তদন্ত করেন না? কেন বিচার হয় না? এই দায় আমার কেন? আমি তো আমার যতটুকু দায় আমি তো ততটুকু বলছি, রিপন ভাইয়ের যতটুকু দায় আমরা তো বলছি যে এই সমস্ত দুর্নীতিবাদদেরকে আইনের আওতায় আনতে হবে। নজিবুল আকবর ভাই বলছেন, আমি স্যালুট জানাই যে আমরা এইটুকু বলছি। কিন্তু এই সমস্ত অপরাধীদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, মনের মাধুরী মিলিয়ে, রাজনীতিকে সংমিশ্রণ করে এই সমস্তদের পক্ষে সাফাই গাওয়া জাতি বোধহয় প্রত্যাশা করে না। একজন মানুষ একটা ডিম খাইতো মনির, আমি আমার কথা বলছি, সেই মানুষকে আমি একটা ডিম ভেজে তারপরে 4 জন মিলে ভাগ করে রান্না করে খেতে হয়। এটি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সত্য কথা আমি বলছি। তাহলে গ্রামে আপনি যান, 750 টাকা কেজি মাংস কেউ কিনতে পারে না, আর সেই দেশের টাকা, জনগণের টাকা চুরি করে নিয়ে যাবে একজন বেনজির। দীর্ঘদিন রাষ্ট্রের বড় বড় পদে থেকে বড় বড় বাণী জোগাড় দিচ্ছেন, সেই মানুষটির বিপক্ষে বলা যাবে না, তাকে আইনের আওতায় আনা যাবে না? এরকম একটি রাষ্ট্রের জন্য কি মুক্তিযোদ্ধারা দেশ শাসন করেছিল? এরকম একটি রাষ্ট্র অকার্যকর বা এই ধরনের
একটি ব্যর্থতাদায়ক সরকার দেখার জন্য কি মানুষ এই 53 বছর এই দেশে অপেক্ষা করছিল? এটি মানুষ চায় না। আমি শুধু এইটুকু বলতে চাই, যার যতটুকু দায়িত্ব, রাষ্ট্র যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটুকু যদি পালন করতো সবাই, এবং বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থার যদি অনুপস্থিতি কঠোরভাবে যদি দৃশ্যমান না হতো, এবং এখানে যদি গণতন্ত্রের চর্চা থাকতো এবং জনগণের নেতা যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতো, এবং রাষ্ট্রের আইন কানুন সংবিধান যদি এই মানুষদেরকে তাদের কার্যক্রম পরিচালনা হতো এই আইনের আওতার মধ্যে, তাহলে বোধহয় এই বেঞ্জিনটা তৈরি হতে পারে। তাদের এক মিনিট, যাদের আমলে, যাদের সময় এবং যারা এই বেনজিরকে এই ধরনের মহির রূপে তৈরি করেছে, তারা কোনোভাবেই নিজেরা হয়তো বলে দায় এড়াতে পারবেন, কিন্তু জনগণের আদালত থেকে তারা কখনো এই ধরনের ব্যক্তি তৈরি করার, সৃষ্টি করার দায় থেকে তারা মুক্তি পাবে না। আমি তো আপনাকে বললাম যে একটি মানুষের ইনকাম বাড়েনি, বরং আমি যদি মূল্যস্ফীতি এবং সরকারি চাকরিদের 5% বেতন বেড়েছে এটা বাদ দিলেও এখন পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতা 5% কমে গেছে। এই অর্থনৈতিক সমীকরণটা রিপোর্টে আপনাকে মানতে হবে। আপনি জোর করে ভাই, আমি তো বলছি না, সেই জায়গাটাই তো আমি বলছি যে আপনার সেই আগে আপনি যখন মজুরি 5 টাকা পেতেন, এখন মজুরি তো আপনি 8 টাকা পাচ্ছেন। আপনি মজুরি বাদ দেন, আমি তো বেতন পাই না, আপনি মজুরি মানুষের কাছে যান কেন? আমি কি মজুর নাম বিশ্ববিদ্যালয়ের সরকার আমাকে বেতন দেয় না? আমি তো আপনাকে বলছি আমার বেতন বাড়ছে 5% আর মূল্যস্ফীতি বাড়ছে 10%। আপনি কি উল্টা? এখন আপনি যদি এই জন্য আমি আপনাকে বলছি, এখন আপনার যদি আপনি তো বলেন সব উল্টা পাল্টা বলেন। না উল্টা পাল্টা কেন বলবো ভাই? আপনার ৭৮,০০০ টাকার স্কেলে আপনি সর্বসাকুল্যে 1 লাখের উপরে আপনি বেতন ড্র করেন। এখন আপনার এই 1 লাখের উপরের বেতনে আপনি সরকারের কোয়ার্টারে থাকেন নিশ্চয়ই, এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এটি আপনার জীবনমানের উপর নির্ভর করছে। কিন্তু আমি তো সাধারণ মানুষের কথা যখন আপনি বলবেন, তখন আপনাকে সাধারণ মানুষের পার্সপেক্টিভে কথা বলতে হবে। অসাধারণ ভাববেন কেন? আমার 3টা বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি আমাকে অসাধারণ ভাববেন কেন? আমি তো পারছি না। অবশ্যই আপনি অসাধারণ, আপনি তো ডেফিনেটলি অসাধারণ, আপনি অবশ্যই অসাধারণ। মামুন ভাই অবশ্যই অসাধারণ, নজিবুল আপনি অসাধারণ। আপনি যখন খেতে খাওয়া মানুষের কথা বলবেন, ভাই আপনি একটু আমার সাথে আমার গ্রামে চলেন, আমি দেখি কে 1000 টাকা করে আপনাকে দেয় আর কতটা ডিম সে খায়, একটু ঘুরে আসি তো চলেন। আমি আর আপনি জি আপনি যেমন একটি আজকে এখন না আপনি টক শোটি শেষ করার পরে আপনি বগুড়াতে ফোন দিবেন যে আজকে ধান কাটার শ্রমিকদের মজুরি কত ছিল। ভাই আপনি ফোন দিয়ে বগুড়া থেকে আসছি, আপনি জীবনে তো ধান কাটেন না, ধান লাগানো না, আপনি ধান কাটেন। ভাই আমি এখন গ্রামে আছি, আমি আজকে শ্রমিককে বেতন মানে কত টাকা করে হাজিরা দিয়েছে আমি জানি, এই জন্য আমি বলছি যে ভাই শোনেন, সেগুলো না, আমরা যে জায়গাটা শ্রমিক, ধান কাটা শ্রমিক, নীলফামারীর কৃষকদের আনেন তো, আমরা এই রাজপুত্র রাজকন্যাদের কাহিনী জানতে চাই।